হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্য বরুণ। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, ক্লার্কশিপ, এগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি পুরোটা দেখবে না টেনে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, কে অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন? অপশান এতে আছে বিম্বিসার, বিতে আছে অশোক, সিতে আছে বিন্দুসার এবং ডিতে আছে কালাশোক। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিন্দুসার। ঠিক আছে, বিন্দুসার কিন্তু তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো এর সাথে সাথে তোমরা কিন্তু এখানে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেগুলো হলো চন্দ্রগুপ্ত মৌর্য মৃত্যুর পর 297 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার সিংহাসনে বসেন। ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমৃতঘাত বলা হয়েছে, যার অর্থ শত্রু নিধনকারী। তিনি সম্রাট অশোকের পিতা ছিলেন। এগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। তো পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্ন আছে কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? অপশান এতে আছে শেরশাহ, বিতে আছে আকবর, সিতে আছে অশোক এবং ডিতে আছে ঔরঙ্গজেব। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, আকবর। আকবর কিন্তু দিন ই ইলাহি প্রবর্তন করেছিল। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, আকবর 1582 সালে দিন ই ইলাহি প্রবর্তন করেন। দিন ই ইলাহির অর্থ দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা কিন্তু খাতাতে সব লিখে রাখবে। আকবরের হিন্দু প্রধানমন্ত্রী বীরবল প্রথম এই ধর্মমত গ্রহণ করেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কে প্রথম এই ধর্মমত গ্রহণ করেন। এক্ষেত্রে হয়ে যাবে আকবরের হিন্দু মন্ত্রী বীরবল প্রথম এই ধর্মমত গ্রহণ করেন। আকবর জায়গিরদার প্রথা প্রবর্তন করেন। এটাও খুব ইম্পর্টেন্ট, যে কে জায়গিরদার ব্যবস্থা প্রবর্তন করেন, তখন কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে আকবর। তো পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? অপশান এতে আছে লর্ড ক্যানিং, বিতে আছে লর্ড কার্জন, সিতে আছে লর্ড ডাফরিন এবং ডিতে আছে লর্ড আরউইন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। এখানে কিছু জিনিস মনে রাখবে তোমরা, যে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কে না, লর্ড ক্যানিং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং প্রথম ভাইসরয় ছিলেন। লর্ড ক্যানিংয়ের আমলে সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে না, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ঘটেছিল। তার আমলে সত্যবিলোপ নীতি প্রত্যাহার হয় ও বিধবা বিবাহ আইন কার্যকর হয়। এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমাদের খুব উপকার হবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, কোন পর্বত শ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছেন? অপশান এতে আছে আরাকান, অপশান বিতে আছে বরাইল, অপশান সিতে আছে পাটকই এবং অপশান ডিতে আছে লুসাই। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, বরাইল। বরাইল কিন্তু মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? অপশান এতে আছে শিবালিক, এটা অপশান বি হবে, ঠিক আছে। বিতে আছে উচ্চ হিমালয় আর এটা সি হয়ে যাবে। সিতে আছে মধ্য হিমালয় এবং ডিতে হবে ট্রান্স হিমালয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মধ্য হিমালয়। পীরপাঞ্জাল হচ্ছে মধ্য হিমালয়ের একটি অংশে অবস্থিত। এখানে কয়েকটা জিনিস তোমরা জেনে রাখবে, যে মধ্য হিমালয় বা লেজার হিমালয়ের উল্লেখযোগ্য পর্বতশ্রেণীগুলি হলো পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা, কুমায়ুন ইত্যাদি। মধ্য হিমালয়ের গড় উচ্চতা, ঠিক আছে, মধ্য হিমালয়ের গড় উচ্চতা কত না 1500 থেকে, এই যেখানে আছে 1500 থেকে 5000 মিটার, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা এর সাথে সাথে জেনে রাখবে, তাহলে তোমাদের অনেক এগিয়ে থাকবে তোমরা অনেকটা। পরের প্রশ্ন দেখো, ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? অপশান এতে আছে গোল্ড, বিতে আছে জারোয়া, সিতে আছে টোডা আর ডিতে আছে লাম্বাডা। এই যে ব্লু মাউন্টেন আছে না, ব্লু মাউন্টেন, এটাকে আমরা আর একটা নামেও জানি, যেটা হচ্ছে নীলগিরি বলি না আমরা, নীলগিরি পার্বত্য অঞ্চল। যেটা নীলগিরি পার্বত্য অঞ্চল সেটাকে ব্লু মাউন্টেন বলা হয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টোডা। ব্লু মাউন্টেন
কোন অঞ্চলের উপজাতি, ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায় না টোডা উপজাতি, ঠিক আছে। এখানে এতে দেখো এখানে লেখা আছে ব্লু মাউন্টেন বা নীলগিরি পার্বত্য অঞ্চল তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্য জুড়ে বিস্তৃত। এই অঞ্চলের প্রধান উপজাতি হলো কি না টোডা উপজাতি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে আছে প্যারিস, বিতে আছে নিউ ইয়র্ক, সিতে আছে জেনেভা এবং ডিতে আছে ভিয়েনা। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জেনেভা। হুর সদর দপ্তর কোথায় অবস্থিত না জেনেভাতে অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে হুর ফুল ফর্মটা কি, মানে পুরো নামটা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হচ্ছে পুরো নাম, ঠিক আছে। হুর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1948 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশান এতে আছে গুজরাট, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে মধ্যপ্রদেশ, ডিতে আছে রাজস্থান। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, রাজস্থান কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এই পুষ্কর মেলাটি রাজস্থানের অজমের জেলায় পুষ্কর নামক জায়গাটিতে আয়োজিত হয়। এটি পৃথিবীর বৃহত্তম উটের মেলা, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? অপশান এতে আছে পশ্চিমবঙ্গ, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে উড়িষ্যা, ডিতে আছে সিকিম। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা, ঠিক আছে। এর সাথে সাথে এটাও তোমরা মনে রাখবে নবকলেবর উৎসবটি উড়িষ্যাতে পালন করা হয়। এই উৎসবটি জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয়? অপশান এতে আছে মোহিনীঅট্টম, বিতে আছে, এটা বি হবে, আর্ট নয়, এটা বি হবে, বিতে আছে রাউফ, সিতে আছে ঘুমুর এবং ডিতে আছে লাভানি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কিন্তু লোকনৃত্য নয়। মোহিনীঅট্টম কি না, মোহিনীঅট্টম হচ্ছে কেরালার একটি জনপ্রিয় ক্লাসিক্যাল নৃত্য। মোহিনীঅট্টম নামটি ভগবান বিষ্ণুর একটি অবতার মোহিনী থেকে এসেছে। দেন পরের প্রশ্নটি দেখো, 11 নম্বর প্রশ্ন দেখো, কলমকারী চিত্রের উদ্ভব কোথায় হয়েছে? অপশান এতে আছে তেলেঙ্গানা, বিতে আছে কেরালা, সিতে আছে তামিলনাড়ু এবং ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কিন্তু কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে। তো 12 নম্বর প্রশ্নটি দেখো, জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? অপশান এতে আছে সাহিত্য, বিতে আছে চিত্রকলা, সিতে আছে ভাস্কর্য এবং ডিতে আছে সঙ্গীত। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, সঙ্গীত। সঙ্গীতের সাথে কিন্তু জাকির হোসেন জড়িত, ঠিক আছে। এর সাথে সাথে এটাও মনে রাখবে জাকির হোসেন বিখ্যাত ছিলেন কিন্তু তবলাবাদক হিসেবে, ঠিক আছে। জাকির হোসেন বিখ্যাত তবলাবাদক ছিলেন, ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? অপশান এতে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস, বিতে আছে ভারতীয় লীগ, সিতে আছে ভারতের গণপরিষদ এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারতের গণপরিষদ। ভারতের গণপরিষদ। এবার এর সাথে সাথে তোমরা কিন্তু এটাও মনে রাখবে গণপরিষদের প্রথম ধারণা দেন মানবেন্দ্র রায়। গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর এবং সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো কিন্তু খাতাতে তোমরা লিখে রাখবে। তো পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? অপশান এতে আছে 10 বছর, বিতে আছে 12 বছর, সিতে আছে 15 বছর এবং ডিতে আছে 20 বছর। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, 10 বছর। অপশান এ 10 বছর কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে সংবিধানের 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের বিচারকদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কত নম্বর ধারায় না? 124 নম্বর ধারায়। কোনো অ্যাডভোকেট 10 বছর বা একাধিক হাইকোর্টে, মানে 10 বছর এক বা একাধিক হাইকোর্টে নিযুক্ত থাকলে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য হন। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? অপশান এতে আছে ফারেনহাইট, বিতে আছে সেলসিয়াস, সিতে আছে কেলভিন, ডিতে আছে পাস্কাল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পাস্কাল। পাস্কাল কিন্তু তাপমাত্রার একক নয়, বাকি এই তিনটে কিন্তু তাপমাত্রার একক। দেখো ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন হলো তাপমাত্রার একক। কোনটা? শুধু একমাত্র এখানে পাস্কালটা কিন্তু তাপমাত্রার একক নয়, বাকি এগুলো তিনটে কিন্তু তাপমাত্রার একক।
পরের প্রশ্ন দেখো, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অপশান এতে আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিতে আছে প্রতিসরণ, সিতে আছে বিক্ষিপ্তকরণ এবং ডিতে আছে ইন্টারফেয়ারেন্স। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, একটি অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রক্রিয়ার মাধ্যমে তার অক্ষ বরাবর আলো প্রেরণ করে। আলোকে কেন্দ্রে সীমাবদ্ধ করতে অপটিক্যাল ফাইবারের এই নীতি ব্যবহার করা হয়। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো ক্লাসটি পুরোটা তোমরা দেখবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে। তো পরের প্রশ্ন দেখো, কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? অপশান এতে আছে প্রোপেন, বিতে আছে ইথেন, সিতে আছে অ্যাসিটিলিন, ডিতে আছে ইথাইন। তো এখানে তোমাদের কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রোপেন। অপশান এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রোপেন। তো এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, প্রোপেনের আণবিক সংকেত কত? না C2H2 হবে না, এটা H8 হবে, ঠিক আছে, H8 হবে। আর এখানে দেখবে প্রোপেনের এলপিজি গ্যাসের রান্না করার জন্য ব্যবহৃত হয়। কি না, প্রোপেন এলপিজি গ্যাসের রান্না করার জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্নটা দেখো, বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই অর্থাৎ এর ফুল ফর্ম বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে 1948, বিতে আছে 1975, সিতে আছে 1875, ডিতে আছে 1898। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 1875, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে, বোম্বে স্টক এক্সচেঞ্জ ভারত তথা এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? না মুম্বাইতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, কে ন্যূনতম সহায়ক মূল্য সুপারিশ করে? অপশান এতে আছে কৃষক কল্যাণ সমিতি, বিতে আছে দ্য কমিশন ফর ওয়েটস অ্যান্ড মেসার্স, অপশান সিতে আছে দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, ডিতে আছে দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, এই কমিশন গঠিত হয়েছিল ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত বিষয়ে সুপারিশ করার জন্য, যাতে কৃষকেরা উৎপাদিত দ্রব্যের লাভজনক মূল্য পেয়ে উৎপাদনে উৎসাহিত হন। পরের প্রশ্নটি দেখো, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? অপশান এতে আছে 5ই জুলাই, বিতে আছে 11ই জুলাই, সিতে আছে 11ই জুন, ডিতে আছে 7ই জানুয়ারি। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 11ই জুলাই। এখানে এর সাথে সাথে এইটাও তোমরা মনে রাখবে যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনডিপি 1989 সালে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের নির্দেশ দেয়। 21 নম্বর প্রশ্ন দেখো আজকের, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যাতে 2বার নোবেল পুরস্কার পেয়েছেন। অপশান এতে আছে মেরি কুরি, অপশান বি, এটা বি হবে আর এটা সি হয়ে যাবে। অপশান বিতে আছে আদা জোনাথ, অপশান সিতে আছে ডরোথি হচকিন এবং অপশান ডিতে আছে গারিয়া গায়ের। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মেরি কুরি। তো এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, তিনি 1903 সালে পদার্থবিদ্যা এবং 1911 সালে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো পরের প্রশ্নটি দেখো, 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? অপশান এতে আছে 1903, অপশান বিতে আছে 1954, অপশান সিতে আছে 1952, অপশান ডিতে আছে 1965। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, ঠিক আছে, অপশান বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1954। 1954 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়, ঠিক আছে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। পরের প্রশ্ন দেখো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? অপশান এতে আছে ইউথান্ট, অপশান বিতে আছে বান কি মুন, অপশান সিতে আছে ট্রিগলি হবে ট্রিগথিলি এবং অপশান ডিতে আছে কার্ট অলদেইম। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ট্রিগভিলি। এখানে ভ হবে, এটা তর জায়গায় এটা ভ হবে। অপশান সি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ট্রিগভিলি, ঠিক আছে।
পরের প্রশ্ন দেখো, ইন্টারনেটে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? অপশন এতে আছে গুগল, বিতে আছে আর্চি, সিতে আছে অন্টাভিস্টা এবং ডিতে আছে WAIS। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্চি। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে 1990 সালে অ্যালান এমট্যাগে প্রথম ওয়েব সার্চ ইঞ্জিনটি তৈরি করেন। পরের প্রশ্নটি দেখো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো, অপশন এতে আছে হিন্দু, বিতে আছে বেঙ্গল গ্যাজেট, সিতে আছে সমাচার দর্পণ এবং ডিতে আছে সংবাদ প্রভাকর। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেঙ্গল গ্যাজেট। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে 1780 সালে জেমস অগাস্টাস হিকি দ্বারা কলকাতায় ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়। এটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা ছিল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এটা এখানে কিন্তু খুব ভালো করে বুঝবে। পরের পয়েন্টটা দেখো, সমাচার দর্পণ বাংলায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক বাংলা পত্রিকা। তারপরেরটা দেখো, সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। যদি পরীক্ষাতে এরকম আসে বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, তখন কিন্তু হয়ে যাবে সংবাদ প্রভাকর। আর যদি পরীক্ষায় এরকম আসে যে বাংলায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক বাংলা পত্রিকা, তখন কিন্তু সমাচার দর্পণ হয়ে যাবে। আর যদি ইংরেজিতে বলে, ইংরেজিতে সাপ্তাহিক বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, তখন কিন্তু বেঙ্গল গ্যাজেট হয়ে যাবে। ঠিক আছে, তো পরের প্রশ্নটি দেখো, রামচরিত কে রচনা করেন? অপশন এতে আছে বানভট্ট, বিতে আছে কালিদাস, সিতে আছে তুলসীদাস এবং ডিতে আছে সন্ধ্যাকর নন্দী। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, তোমরা এটা সবাই জানো, সন্ধ্যাকর নন্দী। অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে যে পাল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, তিনি রামচরিত গ্রন্থটি রচনা করেন। এর সাথে এটাও মনে রাখবে রামচরিত মানস রচনা করেন কিন্তু তুলসীদাস। অনেক পরীক্ষাতেই কিন্তু এসছে, এটা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না। পরের প্রশ্নটি দেখো, ভারতে রেপো হার ঘোষণা করেন অর্থ দপ্তর। অপশন এতে আছে বিতে আছে প্রধানমন্ত্রী, সিতে আছে রাষ্ট্রপতি এবং ডিতে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারে এই রেপো রেটটা কি একটু জেনে নাও। রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয় তাকে রেপো রেট বলে। রেপো রেট কমিয়ে বা বাড়িয়ে দেশের অর্থের বাজারে তারল্যের পরিমাণ উপযুক্ত রাখা হয়, অর্থাৎ ব্যালেন্সটা ঠিকঠাক রাখা হয়। নেক্সট পরের প্রশ্নটি দেখো, সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে আছে মহারাষ্ট্র, বিতে আছে হিমাচল প্রদেশ, সিতে আছে উড়িষ্যা, ডিতে আছে উত্তরাখণ্ড। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। এর সাথে এটাও মনে রাখবে সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প উড়িষ্যায় মহানদী নদীর ওপর নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? অপশন এতে আছে গঙ্গা, বিতে আছে দামোদর, সিতে আছে সুবর্ণরেখা এবং ডিতে আছে রূপনারায়ণ। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন এ, গঙ্গা। গঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। এর সাথে সাথে এটাও মনে রাখবে গঙ্গার মোট দৈর্ঘ্য কত না 2525 কিমি। পশ্চিমবঙ্গে কত আছে 520 কিমি। মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ যেখানে এসে মিশেছে বঙ্গোপসাগরে, সেখানে হুগলি নদী নামে পরিচিত। তো পরের প্রশ্নটি দেখো, আজকের শেষ প্রশ্ন, সংসদের অংশগুলি হলো, অপশন এতে আছে লোকসভা, বিতে আছে রাজ্যসভা, সিতে আছে লোকসভা ও রাজ্যসভা এবং ডিতে আছে লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন ডি, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। এর সাথে তোমরা এটাও জেনে রাখবে ভারতীয় সংবিধানের ধারা ৭৯-তে কেন্দ্রীয় আইনসভা ও সংসদের সম্বন্ধে বলা আছে, সংসদ বা পার্লামেন্ট তিনটি অংশে গঠিত হয়, লোকসভা বা নিম্নকক্ষ, রাজ্যসভা বা উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি। ঠিক আছে, এই ছিল আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা এই ক্লাসের পিডিএফ নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু পিডিএফটি দিয়ে দেবো।